নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। করলা নদীর তীরে তৈরি হওয়া সুবিশাল ডাম্পিং গ্রাউন্ডের কারণে দূষিত পরিবেশের জেরে ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবন। প্রতিবাদের সরব জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। নাগরাকাটার বামুনডাঙ্গা ও টন্ডুর সহ বিস্তীর্ণ এলাকার বন্যা দুর্গতদের সাহায্যের আশ্বাস প্রদান মুখ্যমন্ত্রী সহ আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইকে। মৃতদের পরিবার থেকে একজনকে চাকরি দানের প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ি। থানায় অভিযোগ দায়ের পলেন ঘোষের বিরুদ্ধে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার দিনই উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি শহর। সোমবার কদমতলা মোড়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন নীতির প্রতিবাদে তার কুশপুতুল দাহ করেন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন। গতকাল বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর গণধর্ষণ ও রায়গঞ্জের নাবালিকা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন মুখ্যমন্ত্রীর কুশপুতুলে চটিমারা ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পলেন ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক মলয় রায়। অভিযোগে মুখ্যমন্ত্রীর মর্যাদা হানির অভিযোগ তুলে পলেন ঘোষের গ্রেপ্তার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী আগে ক্ষমা চাইলে আমিও ক্ষমা চাইব। ঘটনাকে ঘিরে জলপাইগুড়ির রাজনৈতিক অঙ্গন বর্তমানে তীব্র তরজায় সরগরম। বিজেপি মানেই হচ্ছে খুব অশিক্ষিত। বিজেপি হতে গেলে অশিক্ষিত হতেই হয়। এবার ঘটনাটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ছিলেন আর কি, তখন নেতাজি সুভাষচন্দ্র বোসের অত্যাচারে মানে এত বিরোধী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এই হিন্দু মুসলিম রাজনীতির বিরুদ্ধে, যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি বিজেপির প্রতিষ্ঠাতা, ওনার অনুগামীদের কোনো জনসভা করতে নেতাজির দিতেন না। যেখানেই জনসভা করতে যেতেন মেরে ভেঙে দিতেন। এমনকি একটা জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তব্য রাখতে গেছে কলকাতায়, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুগামীরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। তো এইটা স্বয়ং নেতাজির স্ট্যান্ড ছিল এই ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যটা যেন দুর্বলতা না ভাবে, এটা হচ্ছে আমাদের বার্তা। কারণ আমরা যদি পাল্টা শুরু করি এটার বিরুদ্ধে, তারপরে ওরা সামাল দিতে পারবে কিনা যেন এটা ভেবে রাখে, সেই জানানটা আমরা দিয়ে গেলাম কোতোয়ালি পিএসএ প্রশাসনকে জানিয়ে গেলাম যে এরপরে যদি আমরা শুরু করি তারপরে যেন সেটা মাথায় থাকে যে তখন কিন্তু সামাল দেওয়া যাবে। আমরা দেখবো এর পরবর্তীকালে যদি ভদ্রলোকের মতন রাজনীতি করে ভালো, আর যদি ভদ্রলোকের মতন রাজনীতি করে না করে আর কি, তাহলে গান্ধীজিকে ভুলে গিয়ে তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী হয়ে যাবো আমরা। তখন পাল্টা মার শুরু হবে, তারপর যদি পারে সামাল দিতে সামাল দেবে। ক্ষমা দাবি করবেন? অবশ্যই, সেটাই বলেছি যে ওর বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হোক, ওকে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে ও প্রকাশ্যে ক্ষমা চাইবে। আমার গ্রেপ্তারের দাবি চেয়ে আমরা এফআইআর করেছি। আমার নাম মলয় রায়, আমি প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, কেন ক্ষমা চাবো না? অবশ্যই ক্ষমা চাবো। মুখ্যমন্ত্রী আগে আরজি করণে ক্ষমা চাক। মুখ্যমন্ত্রী আগে রাত 8টার পরে মহিলাদের রাস্তায় বেরোনোর যে নিদান দিয়েছে সেটা নিয়ে ক্ষমা চাক। মুখ্যমন্ত্রী কসবা ল কলেজে যে টিএমসিপির ছাত্র নেতা যে আমাদের একজন মেয়ের উপরে যে অত্যাচার করেছে, শ্লীলতাহানি করেছে, সেটা নিয়ে ক্ষমা চাক। সমস্ত কিছু নিয়ে ক্ষমা চাক, আমিও ক্ষমা চাবো। ক্ষমা চাইতে গিয়ে আছে, উনি ক্ষমা চাক। প্রশাসনিক হেড হয়ে সমস্ত কিছু দায়িত্বভার নিয়ে ক্ষমা চাক, আমিও ক্ষমা চাবো। করলা নদীর তীরে তৈরি হওয়া ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে সরব হলো জলপাইগুড়ির নাগরিক সমাজ। শহরের 24 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে, যেখানে প্রতিদিন বিকেলে বয়স্ক মানুষদের বসার আসর বসে এবং বিভিন্ন সংগঠন খেলাধুলো করে, সেই এলাকাতেই ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেছে জলপাইগুড়ি পৌরসভা। স্থানীয়দের অভিযোগ, এই জায়গা বহু মানুষের
চলাচলের পথ, পাশেই রয়েছে গড়ীয় মঠ মন্দির। ভক্তদেরও তীব্র সমস্যার মুখে পড়তে হচ্ছে দুর্গন্ধের কারণে। পরিবেশ দূষণ ও নোংরার জেরে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। মুখে মাস্ক পরে, হাতে প্ল্যাকার্ড নিয়ে আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানায় জলপাইগুড়ি নাগরিক সমাজ। তাদের একটাই দাবি, ডাম্পিং গ্রাউন্ড সঠিক স্থানে সরানো হোক। প্রতিবাদকারীদের বক্তব্য, পৌরসভার উচিত মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে বিকল্প জায়গায় এই ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তর করা। অবৈধ ডাম্পিং গ্রাউন্ড মানছি না, মানবো না। সবাই যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেই বলবেন অবৈধ ডাম্পিং গ্রাউন্ড মানছি না, মানবো না। ডাম্পিং গ্রাউন্ড মানছি না, মানবো না। এই জোর করে আমাদের অক্সিজেন দিয়ে দেওয়া হচ্ছে কেন? পৌরসভা জবাব চাই, জবাব দাও। এই পৌরসভার হতকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সমস্ত ডাম্পিং গ্রাউন্ড মানছি না, মানবো না। ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা যাতে আজকের মানুষ, আজকের প্রশাসন বুঝতে পারে, তার সেটা এই এলাকায় কেন এই এলাকায় আপনি জানেন তো, এখানে একটা পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড করেছে, সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলছে। যে ডাম্পিং গ্রাউন্ডে একদিকে ইন্ডোর স্টেডিয়াম, একদিকে নদী, তার পাশে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, তার পাশে বেসরকারি স্কুল যেখানে 600-700 বাচ্চা প্রতিদিন আসে, এবং তার পাশেই রয়েছে একটা মন্দির, এবং এর মাঝখানে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, রয়েছে আবাসন, রয়েছে গৃহস্থ বাড়ি। তার মাঝখানে, ঠিক তার কেন্দ্রে প্রতিদিন শহরের সমস্ত নোংরা এসে এখানে পড়ছে। এটাকে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলা হচ্ছে। এই সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড থেকে নোংরা, তার গন্ধ, তার দূষণ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। এই অবস্থা থেকে মুক্তি পেতেই আজকে আমরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আপনার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, যারা ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের বলছি যে এর পিছনে কোনো রং নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই। যদি কখনো দেখেন রাজনৈতিক কোনো কথাবার্তা এই আন্দোলন থেকে হচ্ছে, আপনারা বলবেন আমরা এই আন্দোলন প্রত্যাহার করে নেব। কিন্তু যারা এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনার বাড়িতেও মহিলারা রয়েছে, আপনার বাড়িতে মা বোনেরা রয়েছে, আপনার বাড়িতে আপনার মেয়ে বা ছেলে, কন্যা সন্তান বা পুত্র সন্তান রয়েছে। তাদের কি আপনি এই পরিবেশে বাঁচতে দিতেন? নিজের ছেলে ভালো আর অন্যের সন্তান জাহান্নামে যাক, এই নীতি নিয়ে কিন্তু চলা উচিত না। যদি কেউ মানবদরদী হয়, সমাজসেবক হয়, তাহলে আমার সন্তান যেমন আমার কাছে প্রিয়, আপনার সন্তানকেও সেইভাবে ট্রিট করতে হবে। না হলে আপনারা কত বড় মাপের সমাজসেবী তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সুপার ড্যান্সারের জাতীয় জয়। শিলিগুড়িতে বিজয় যাত্রায় সুকৃতি পালকে সংবর্ধনা প্রদান। মাত্র 9 বছর বয়সে জাতীয় মঞ্চে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল হায়দারপাড়ার খুদে নৃত্যশিল্পী সুকৃতি পাল। জনপ্রিয় রিয়েলিটি শো সুপার ড্যান্সার 5-এ কয়েক মাসের কঠোর প্রতিযোগিতার পর প্রথম স্থান অর্জন করেছে সুকৃতি। সুকৃতির পাশাপাশি আরও একজন এই বছর প্রথম স্থান অধিকার করেছে। শিলিগুড়িতে ফেরার পর সুকৃতির সম্মানে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় যাত্রা। বাঘাযতীন পার্ক থেকে হায়দারপাড়া পর্যন্ত চলা এই যাত্রায় হাজির হন শতাধিক মানুষ, স্কুল শিক্ষক শিক্ষিকা, সহপাঠী ও শহরের নৃত্যশিল্পীরা। হুটখোলা গাড়িতে চেপে শহরে ঘুরে শুভেচ্ছা গ্রহণ করে ছোট্ট নৃত্যশিল্পী। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, যিনি সুকৃতিকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। সুকৃতির বাবা, যিনি নিজে একজন স্কুল শিক্ষক, এবং মা, দুজনেই এই সাফল্যে এবং আবেগে আপ্লুত। সুকৃতির মা শুক্লা পাল বলেন, মেয়ের সাফল্যে আমরা গর্বিত, ও আরো অনেক দূর এগিয়ে যাক এই আমাদের আশীর্বাদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকৃতি জানায়, আমি আরো রিয়েলিটি শোতে অংশ নিতে চাই, নাচ নিয়ে আরো শিখতে ও বড় হতে চাই। সুকৃতি আমার দেখা হয়েছিল স্কুলে, তখন ওকে আশীর্বাদ করেছিলাম। তো এত বড় প্ল্যাটফর্মে, এত বড় বড় জাজেসদের সামনে ও এত বড় একটা পুরস্কার নিয়ে এসছে। ওকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আরো অনেক বড় হবে এই আশীর্বাদ নিয়ে এসছি। অনেক বড় হও, যখন যেভাবে কোনো দরকার হবে আমার কাছে আসবে, সবসময় পাশে আছি। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা সবাই। আপনারা যারা এসছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েটাকে উৎসাহিত করুন এবং আমাদের শহরে এই ধরনের যারা কৃতি শিল্পী আছেন তাদেরকে বড় হতে সাহায্য করুন। আমার তো খুবই ভালো লাগছে যে এত বড় মঞ্চে আমি উইনারও এসেছি। আমার খুব প্রাউড মোমেন্ট, তো আমার খুব ভালো লাগছে। আমি তো স্টার্ট করেছি অ্যাজ আ ক্লাসিক্যাল ডান্সার,
তারপরে ওখানে তোমার আমাকে অনেক অনেক ডান্সের ভ্যারাইটিস, আর আমার অনেক ব্যথাও লেগেছে, সে নিয়ে আমাকে ডান্স করতে হয়েছে। আমার খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আর আমার পাপা আর মাম্মি ওরা তো সাপোর্ট করে, আর তার সাথে আমার স্কুলও সাপোর্ট করে, আর ডান্সের ক্লাসে যারা যারা আছে সবাই সাপোর্ট করে। কারো কথা মনে পড়ছে? মিস করছো কাউকে? না। কেমন ভালো, কি কি শিখতে পেলে মূলত? অনেক জিমন্যাস্টিক শিখতে পেরেছি, ডান্সের ভ্যারাইটি শিখতে পেরেছি, এইসবে। এখন তো ব্রিটেন গট ট্যালেন্টের এসে চলছে, তো দেখা যাক কি পাই। বন্ধুরা দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? কি বলতে চাও তোমার বন্ধুদের? ফ্যান্সদের থ্যাংক ইউ, যারা যারা আমাকে সাপোর্ট করুন, আরও সাপোর্ট করুন যাতে আমি আরও দূরে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। বিকট শব্দে আতঙ্ক ছড়ালো কুর্তির সেতু সংলগ্ন এলাকায়। তখন ঘুমে আচ্ছন্ন চালসা মালবাজার 17 নম্বর জাতীয় সড়কের পাশের জনপদ। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তড়িঘড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলে দেখা যায় কুর্তি নদীর ওপর সেতুর রেলিং ভেঙে নিচে পড়েছে ডাম্পার। ঘটনা নিয়ে ভোরের আলো ফুটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মেটলি থানার পুলিশ। এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি এই খবর লেখা পর্যন্ত। চাবিটা ওখানে আছে না? গাড়ি অনে আছে। গাড়ি অনে আছে, লাইটটা বড় বাজছে না, হ্যাঁ চাবিটা ভিতরে আছে। খাতরা অ্যাক্সিডেন্ট হইল না, জলের পাইপ টাইপ ভাঙি টাঙ্গি শেষ। হ্যাঁ ড্রাইভার বাঁচি পালাইছে, ড্রাইভার পালাইছে। রাস্তার ষাঁড়গরুর পায়ে গজাল ঢুকে আহত ষাঁড়গরু। রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারছিল না সেই ষাঁড়গরুটি। পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় মানুষের সহযোগিতায় এবং জলপাইগুড়ি পশু হাসপাতালের ডাক্তারের সহযোগিতায় সেই গরুটিকে ধরে রাস্তার মধ্যে শুয়ে তার পা থেকে 3টি বিশাল আকৃতির লোহার গজাল বের করা হলো এবং তারপর তাকে চিকিৎসা করার পরে পুনরায় ছেড়ে দেওয়া হলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে। এই ঘটনায় আবারও প্রমাণ করে জীবে প্রেম করে সেই জন মানুষ। হাঁটতে পারতেছে না, রক্ত পড়তেছে। তা আমরা 2-3 জন মিলে মোটামুটি একটা রশি দিয়ে হালকা করে দেখলাম, একটা ব্রেক দেখালে। এটা হচ্ছে 12টার ঘটনা। তারপরে আমি যখন এদিক থেকে যাই, ওইখানে থানা মোড়ে শুয়েছি, ওইখানে ভিতরে কাজ হচ্ছে, অনেকগুলো লোক ছিল। সবাইকে আমি বললাম যে ষাঁড়টা এই পায়ে ব্রেক ঢুকছে আর হাঁটাহাঁটি করতে পারে। সবাই দেখে সবাই বললো যে ঠিকভাবে গরুটাকে চিকিৎসা। তারপরে সবাই মিলে ধরে চিকিৎসা করলেন। হ্যাঁ। কি নাম আপনার? নূর মোহাম্মদ। তো আমাকে ডেকে আনা হলো, এমনি কিছু নাই, ওর হুডটা ইরোড হয়ে গেছে, তরা হয়ে গেছে, কোনো কারণে হয়তো কিছু কেটে গেছিলো বা কোনো কিছু ভেঙে গেছিলো, ইরোড হয়ে ওইখানকার যে টিস্যুটা সেটা বেরিয়ে আসার জন্য ব্লিডিংটা হচ্ছিল। ওইটা যাই হোক তখন ট্রিটমেন্ট তো করা হয়েছে। বলছি মানে এই যে খুর যে লাগায় পায়ে, ওটাই কি এভাবে ঢুকেছিল বা এরকম ব্যাপার কিছু? না সেরকম নয়, হাঁটতে হাঁটতে কিছু ঢুকে গেছে বা কোথায় ঘষা খেয়েছে, কেটে গেছে। মানে কিছু পাননি, বের করতে হয়নি কিছু, মানে যেটা রক্ত পড়ছিল হয়ে গিয়ে টিস্যুটা বেরিয়ে গেছে। টিস্যুটা তো হার্ড থাকে, তার ভিতরে ফুড প্যাড থাকে। কারা ধরলো বা কিভাবে করলেন চিকিৎসা? এখানে থানার আশেপাশে বললো আর কি, আমাকে তো ডেকেছিল, এসে আমি এখানে ছিলাম বলে আসতে পারলাম আর কি, করেছিলাম। বলছি ষাঁড় নেওয়া হয়েছে, ভালো, এটা উদ্যোগটা তো ভালো, ট্রিটমেন্টটা করানো হলো, কিন্তু বাট প্রবলেমটা হচ্ছে যে হাঁটাই রাস্তার পথে থাকে, তাকে দেখার লোক নেই, হাড় বা গরুর মালিক থাকে, তারা দুধ ধোয়ানোর জন্য বাড়ি নিয়ে যায়, বাকি সময় রাস্তায় ঘুরে বেড়ায়, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে। আর বাকি যা রাস্তার লোকজন হাঁটছে তাদের অসুবিধে, তাদের এটা তাদের দেখা উচিত। আমার তো মনে হয় এটা ভাবা উচিত যে এদের উপরে বড় ফাইন টাইন করা যায়। একটু আপনার নাম পরিচয়? ডক্টর রায়েশ্বর সিং, ভেটেরিনারি অফিসার, এসএসসি জলপাইগুড়ি। দীপাবলি উপলক্ষে বাজারে রকমারি আলোর জিনিস বিক্রি শুরু হয়েছে। দাম কম থাকায় কিনে খুশি হচ্ছেন ক্রেতারা।
দীপাবলি মানে আলোর ঝর্ণা, আর সেই দীপাবলি উপলক্ষেই এখন জলপাইগুড়ির বিভিন্ন বাজারগুলোতে আলোর রোশনি ফুটে উঠেছে। বিভিন্ন লাইটের দোকানগুলিতে বিক্রি হচ্ছে সব ধরনের টুনি বাল্ব থেকে এলইডি দিয়ে তৈরি লাইটের চেন। বর্তমানে টুনি বাল্বের চাহিদা কমে গেলেও অভিনব এলইডি লাইট চলে এসেছে, আর সেই অভিনব লাইট কিনতেই ক্রেতাদের বিভিন্ন জায়গার দোকানগুলোতে ভিড় জমিয়েছেন। ক্রেতারা বলছেন আগের তুলনায় এখন লাইটিং এর দাম অনেকটাই কমেছে, তাই আমাদেরও কিনতে সুবিধা হচ্ছে। 20 অক্টোবর দীপাবলি উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিনবাজার, কদমতলা, মার্চেন্ট রোড, সমাজপাড়া সহ অন্যান্য জায়গায় এই সমস্ত লাইট বিক্রি হচ্ছে। দীপাবলির আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার আগেই লাইট কিনতে শহরে আসছেন মানুষজন, নিয়ে যাচ্ছেন নিজেদের ঘরে আলো করবার জন্য। সব নতুনত্ব লাইটগুলো দেখলাম, স্টার লাইট দেখলাম, পালকো দেখলাম, তারপরে এই যে দিল্লি মেট যে এলইডি লাইটগুলো দেখলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো দেখে। দাম কেমন দেখছেন এবছর লাইটের? তো ক্র্যাশিং দাম আগের তুলনায় তো মনে হলো যেন ভালো, বেশি, কিছুটা বেশি, কিন্তু তুলনামূলক আরে কোয়ালিটিটা ভালো আছে। কোয়ালিটি এখন তো দেখা যাচ্ছে যে লাইটের পরিমাণটা অনেকটা কমেছে, বলছে নাকি মাল ক্রাইসিস রয়েছে। না, এটা যদি বলে থাকে তাহলে এটা ভুল বলছে, এটা ক্রাইসিস দোকানদাররাই তৈরি যাতে বেশি রেটে মাল দেয়। আচ্ছা, আপনারা কি দামে নিলেন? ঠিক দাম? হ্যাঁ নিলাম, কালকে 40টা ট্রেন নিয়ে গেছি। এই যে এলইডি লাইট আপনি সামনে দেখেন, ওখানে দেখতে পাচ্ছেন যেটা আপনি ফটো নিলেন, এগুলোই একটু মোটামুটি 55 টাকা 50 টাকা বলছিল, তো 40টা নিয়েছি 5 টাকা করে কম নিয়েছি, 45 টাকা। লাইট দেখলাম, টুনি, স্টার, বল লাইট। হ্যাঁ, দাম কেমন দেখলেন? হ্যাঁ, দাম ঠিকঠাক আছে, একদম ভালো লাগলো। এই প্রথম আসলাম এই দোকানে। আচ্ছা, মানে এমনি তো অন্যান্য দোকানে নেওয়া হয়, এই দোকানে প্রথম আসলে বেশ ভালো লাগলো, ব্যবহারও ভালো। কি লাইট নিলেন? এখানে নিলাম টুনি লাইট, নিলাম স্টার লাইট, নিলাম তারপর আর একটা কি নেওয়া হলো, আর কি নিলা গো? মানে বেশি দামের মধ্যে নাকি কম দামে? কমের মধ্যে। আমি যা যা বললেন ওই সেম একই লাইটই নিয়েছি, একই বাড়ি। মানে দাম কেমন? একদম রিজনেবল প্রাইস, একদম ঠিকঠাক, ভালো। সামনেই কালী পুজো, আর কালী পুজো উপলক্ষে পাহাড় তৈরি হবে না, এ কি আদৌ সম্ভব? প্রতি বছরই কালী পুজোর সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তেলিপাড়ার পাহাড়। এবারও তার ব্যতিক্রম নয়। জলপাইগুড়ি শহরের তেলিপাড়া চন্দন সংঘ ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে পাহাড় নির্মাণের জোর কদমে প্রস্তুতি। ক্লাবের পাহাড় নির্মাণ কমিটির দাবি, এই বছর গড়ে উঠছে জলপাইগুড়ির সবচেয়ে বড় কৃত্রিম পাহাড়, যার থিম শিবধাম পর্বত। পুজোর মণ্ডপটি সম্পূর্ণ পাহাড়ের আদলে তৈরি করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা যেমন হিমালয়ের শিবধাম পর্বতের অনুভূতি পাবেন। বিশাল পরিসরে তৈরি হচ্ছে এই থিম। মণ্ডপে থাকবে শিবলিঙ্গ ও ঝর্ণার প্রতিরূপ। পাহাড়টির উচ্চতা প্রায় 40 ফুট, আর বাজেট ধরা হয়েছে 60,000 টাকা। চন্দন সংঘের সদস্যদের মতে এবারের শ্যামা পুজোয় পরিবেশ ও আধ্যাত্মিক ভাবনার সমন্বয়ে তৈরি এই শিবধাম পর্বত থিমটি হবে জলপাইগুড়ি শহরের অন্যতম আকর্ষণ। তেলিপাড়া চন্দন সংঘ ক্লাব, এখানে আমরা একটা বিশাল বড় জলপাইগুড়ি শহরে পাহাড় বানাচ্ছি, যেটা এর আগে কখনো হয়নি। এবং হচ্ছে আমাদের এখানে মিনিমাম হাইট থাকবে বিশালই বড়, দেখতেই পাচ্ছেন, আপনার ভিডিওর মাধ্যমে দেখবেন। আর বলতে চাই যে আপনাদের যে নতুনত্বের যুগ, এই যুগে ছেলেপেলেরা মোবাইল হাতে পেয়ে এই পাহাড় বানানোর চলকে প্রায় হারিয়ে ফেলেছে। তো সেই সমস্ত জিনিস যে বানাতে কত মজা লাগে, কত আনন্দ হয়, এই জিনিসগুলো আমরা যেটা চালিয়ে যাচ্ছি এখনও চালিয়ে আপনাদের মাধ্যমেই জানাতে চাই যে তারা জানি অবশ্যই এখানে আসে এবং আমাদের পাহাড়টা উপভোগ করে, এবং নতুনত্বের যুগের থেকে পুরনো যুগের যে পাহাড় বানানোর প্রচলন যে কত আনন্দময় ছিল, কত আনন্দ ছিল, সেই উপভোগটা আমরা এখানে তুলে ধরছি। কোথাকার পাহাড়ে অনুকরণ তৈরি হচ্ছে এটা? কোন পাহাড়ে? এটা আমাদের এবারে থিম রাখা হয়েছে শিবধাম পর্বত। কত হাইট, কি বিষয় কি থাকবে পাহাড়ে? কি থাকবে পাহাড়ে? বিশেষ আকর্ষণ হিসাবে বিশেষ আকর্ষণ তো আছেই, প্লাস হচ্ছে পাহাড় আছে, আমাদের শিবের একটা মূর্তি থাকবে, ঝর্ণা থাকবে। হাইট বলতে গেলে আপনার 40 ফুট তো মিনিমাম হবে, ঠিক আছে। যেহেতু এর আগে আরও বড় পাহাড় হতো, জায়গা ছোট হওয়ার কারণে আমরা মোটামুটি এখানেই 40 ফুটের মতন হাইটে। কত বাজেট আর কি উদ্দেশ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? আমাদের বাজেট হচ্ছে মোটামুটি 50 থেকে 60,000 টাকা। আর উদ্দেশ্যটা একটাই, যে হচ্ছে নতুনত্বের যুগ, যেই যুগে মানুষ মোবাইল হাতে প্রায় পুরনো জিনিসকে হারিয়ে ফেলছে,
তাই তারা জানি এই যুগে এসে জানি পুরনো জিনিসপত্রকে না হারিয়ে যে এটার যা মজা, এটার যা আনন্দ, এটা জানি উপভোগ করে এবং আমাদের মাধ্যমে মানে আমরা তৈরি করছি এই মাধ্যমে জানি ওরা আগ্রহ হয় যে এই বিষয়ে আরও জলপাইগুড়ি শহরের এটা একটা ঐতিহ্য পাহাড় বানানো, সেই ঐতিহ্যটাকে জানি তারা বজায় রাখে। আপনার নাম পরিচয় যদি বলেন। আমার নাম শুভ্রজিৎ দাস, চন্দন সংঘ ক্লাব জলপাইগুড়ি সদস্য। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন মন্ত্রী বুলুচিক বড়াই। মালবাজার মহকুমার নাগরাকাটার, বামুনডাঙ্গা ও টন্ডুর সহ বিস্তীর্ণ এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতি সরজমিনে দেখতে সোমবার এলাকায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দেন পাশে থাকার। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় মৃতদের পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে। এছাড়াও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সোমবার বিকেলে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইকে নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন মন্ত্রী বুলুচিক বড়াই। নিজের উদ্যোগে 1000-এর বেশি পরিবারের জন্য জরুরি সামগ্রী বিতরণ করেন তিনি। মন্ত্রী জানান, বামুনডাঙ্গার মডেল ভিলেজ, ডায়না লাইন, টন্ডু, খয়েরকাটা, কালীখোলা এলাকা জুড়ে চলে এই ত্রাণ বিতরণ কর্মসূচি। 1000 জনকে এই ত্রাণ দেওয়া হয়। আগামীতেও বানভাসীদের পাশে রয়েছি আমরা। ত্রাণ সামগ্রীর তালিকায় ছিল একটি ম্যাট, 2টি বালিশ, একটি কম্বল, 2টি চাদর, একটি মশারি, 2টি গামছা এবং প্রাফেল। মন্ত্রী জানান, খাবার ও রেশন দেওয়া হলেও যেসব জিনিস রাত কাটানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোর এখনো ঘাটতি ছিল। সেই অভাব পূরণের লক্ষ্যেই এই ত্রাণ। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনো দুর্গত মানুষ যেন অবহেলিত না হন। ত্রাণ বিতরণের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, ব্লক সভাপতি কাজী পান্ডে, ওদলাবাড়ি, ডামডিম, বাগরাকোটে গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতিরা, যুব সভাপতি রামমোহন রায়, রাঙামাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রোহিত চিক বড়াইক সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। যুব সভাপতি রামমোহন রায়ের কথায়, এই লড়াই শুধু একদিনের নয়। যতদিনে দুর্গত পরিবারগুলি স্বাভাবিক জীবনে ফিরতে পারছে ততদিন পাশে থাকবে সরকার। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বামুনডাঙ্গা ও টন্ডুর সাধারণ মানুষ। বাসিন্দাদের দাবি, বন্যায় ঘর ভেসে গেছে, রেশন পেয়েছিলাম ঠিকই, কিন্তু রাতে ঘুমানোর মতো কিছু ছিল না। আজ কম্বল, ম্যাট, বালিশ পেয়ে অনেকটা স্বস্তি পেলাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চিহ্নিত করে ধাপে ধাপে সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘরের পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন প্রকল্পের কথাও ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছিল। এখানে বামনডাঙ্গা, টন্ডুর সমস্ত ফ্যামিলিকে এখানে সবাই ত্রাণের ব্যবস্থা করেছিল। তো প্রত্যেক ফ্যামিলি, কোনো এরকম ফ্যামিলি বাদ যায় না যে কোনো ত্রাণ পায় না। তো এখানে পানীয় জল থেকে নিয়ে সমস্ত রকমের এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আপাতকালীন সময় তাদের পাশে দাঁড়ানোর কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। সমস্ত আমার তৃণমূল কংগ্রেসের পরিবার সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই বামনডাঙ্গাতে এই যে এই বন্যার পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে সবাই আছে। আপনারা দেখছেন আজকে আমরা এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এইখানে আপনারা দেখছেন যে এইখানে যাতে তাদের এখানে শোয়ার যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য এইখানে আমাদের প্রত্যেক ফ্যামিলি যাতে এটা পায় তার জন্য চিন্তা ভাবনা করে
এখানে আমাদের বেডশিট থেকে নিয়ে পিলো কভার থেকে নিয়ে এখানে মশারি থেকে নিয়ে সমস্ত রকমের এখানে বিছনাপত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা আমরা আজকে এখানে দিচ্ছি। গাঠিয়া নদীর জলে আটকে যাচ্ছে গাড়ি, তড়িঘড়ি সেতু সংস্কারের দাবি স্থানীয়দের। গত রবিবার প্রবল বৃষ্টির ফলে বন্যায় বিধ্বস্ত নাগরাকাটা ব্লকের একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের বামুনডাঙ্গা ও টন্ডু। মূলত নাগরাকাটা থেকে এই দুই এলাকায় যাওয়ার একমাত্র সংযোগ সেতুর অ্যাপ্রোচ রোড ভেঙে পড়ায় গত 10 দিন ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে যান চলাচল। বর্তমানে স্থানীয় বাসিন্দারা গাঠিয়া সেতু দিয়ে যাতায়াত করছেন, যদিও এই সেতুটির অ্যাপ্রোচ রোডও এখনো পুরোপুরি প্রস্তুত নয়, ফলে ভারী যানবাহন চলাচল বন্ধ। কিছু গাড়ি ও ট্রাক্টর গাঠিয়া নদীর মধ্যে দিয়ে মালপত্র বা প্রয়োজনীয় জিনিস নিয়ে যাতায়াত করছে। এতে প্রতিদিনই ঘটছে বিপজ্জনক ঘটনা। গত কয়েকদিনে একাধিক যাত্রীবাহী ছোট গাড়ি নদীর জল বেড়ে যাওয়ায় মাঝ নদীতে আটকে পড়েছে। আজও এরকম একটি ছবি সামনে এসেছে। টন্ডুর দিকে মালপত্র নিয়ে যাওয়া একটি পিকআপ ভ্যান ফেরার পথে নদীর জলে আটকে যায়। প্রায় 30 মিনিট ধরে অপেক্ষার পর জেসিবির সাহায্যে সেটিকে নদীর পাড়ে টেনে আনা হয়। এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি গাঠিয়া সেতুর অ্যাপ্রোচ রোড দ্রুত সংস্কার করা হোক, যদিও কাজ চলছে। এ ব্যাপারে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, কিছু রাস্তা এবং সেতু ক্ষতিগ্রস্ত, সবকিছুর কাজ চলছে, দ্রুত সব স্বাভাবিক হবে। এখানকার অবস্থা এই রাস্তা ভেঙে গেছে, কোনো রকম লোকজন চলাফেরা করতেছে, 2-1 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে রাস্তাটা। কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কাজ চলছে। সমস্যা বাড়ছে, লোকজনের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, তো সমস্যা তো একটু বাড়বেই। তো আমার नाम महिम रंजन राय। काट हो गया, 1-2 ब्रिज आउट हो गया, हम लोग को आने पड़ा बोट से, और ट्रैक्टर अभी चल रहा है। जल उतना नहीं है, लेकिन जब जल ज्यादा हो जाता है तो अब ट्रैक्टर भी चलने नहीं सकता है। उस समय बोट का बिना आने का इंतजाम नहीं हो पा रहा है। अभी भी काट है, उधर में हम लोग का 1-2 कनेक्टिव ब्रिज भी हम लोग को बनाने होगा। আবারও বড়সড় সাফল্য পুলিশের। গভীর রাতে 150 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2 জন। মুখ্যমন্ত্রী সফরকালে দার্জিলিং জেলা পুলিশ ও ফাঁসিদেওয়া থানা পুলিশের বড়সড় সাফল্য। অভিনব কায়দায় গাঁজা পাচারের ছক বানচাল করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। বাঁশের আড়ালে গাঁজা পাচারের ছক বানচাল করল পুলিশ। কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে কেবিনে ও ছাদের ভেতরে লুকিয়ে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফুলবাড়ির 27 নম্বর জাতীয় সড়কের মোহাম্মদ বক্স মোড়ে গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতে চক্ষু চড়ক গাছ পুলিশের। এই অভিযানে নেতৃত্ব দেন এসআই হেমন্ত রায়, এসআই আবির রায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওসি চিরঞ্জিত ঘোষ ও সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 150 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মৃত্যুঞ্জয় সিং, রবীন্দ্র রায়, মটিহারি বিহারের বাসিন্দা। আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই গাঁজা পাচারের পেছনে আর কারা কারা রয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালিত হলো বিবেকানন্দ পল্লীতে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো বিবেকানন্দ পল্লীতে। জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীতে বুধবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এটি এই গ্রাম পঞ্চায়েত এলাকার 9ম তথা শেষ ক্যাম্প। স্থানীয় ধর্মদেব হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের ক্যাম্পে সকাল থেকেই উপভোক্তাদের ভিড় লক্ষ্য করা যায়। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ জানান, এটি আমাদের 9ম ও শেষ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আজ বহু মানুষ এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন। প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ রয়েছে, যার মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন কোন কাজ আগে হবে, কোনটি পরে। তিনি আরও জানান, আইসিডিএস সেন্টার, রাস্তাঘাট সহ বিভিন্ন জনসেবামূলক কাজের দিক নির্দেশনায় এলাকাবাসী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। পাশাপাশি দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবা থেকেও উপভোক্তারা উপকৃত হয়েছেন। আজকে খড়িয়া অঞ্চল অন্তর্গত বিবেকানন্দ পল্লী ধর্মদেব হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে আর কি। এখানে পরিষেবা প্রত্যেক দিনের মতো, যেমন
বিভিন্ন বুথ থেকে 10 লক্ষ টাকার কাজ মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যে নিয়েছেন, তার প্রত্যেক বুথের মানে জনগণই সিদ্ধান্ত নিচ্ছে যে কোন কাজটি আগে হবে, কোন কাজটি পরে হবে, কোন রাস্তা খারাপ, কোন ICDS খারাপ আছে, কোথায় সোলার লাইট লাগবে, কোথায় CC ট্রেন লাগবে, এরা জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে এখানে। হ্যাঁ, এগুলো তো 100% উপকার, কারণ প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে কাজ হওয়া মানে আমরা যে পরিমাণে অঞ্চলের খাতে টাকা পাই, তার থেকে আমাদের এই প্রোগ্রামটা হওয়াতে, পাড়ায় সমাধান হওয়াতে অনেক গ্রামই উপকৃত হচ্ছে। অন্য পরিষেবার ক্ষেত্রে এখানে দুয়ারে সরকার প্রত্যেক দিন যেমন আমাদের বসে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এখানে আরও বিভিন্ন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের অনুপ্রেরণায় হচ্ছে। সেগুলো হচ্ছে এখানে নতুন করে জমির পাট্টা যে সংক্রান্ত বিষয় আছে আমাদের, সে পাট্টার কাগজ এখানে জমা নেওয়া হচ্ছে, সেটা সরজমিনে তদন্ত করেই আমাদের রাজ্য সরকার সেভাবে পাট্টা দেবে। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের 9তম দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান না, মানে আজকেই আমাদের এখানে খড়িয়া অঞ্চলে শেষ হলো। আমাদের 30টা পঞ্চায়েত আছে, 30টা পঞ্চায়েতের আজকে শেষ হলো, মানে আমাদের পাড়া আমাদের সমাধান। আমার নাম মনোজ ঘোষ, খড়িয়া অঞ্চলের উপপ্রধান। শিলিগুড়িতে পঞ্চমবারের মতো মহিলা পরিচালিত নকআউট ফুটবল টুর্নামেন্ট। পঞ্চম বর্ষে আয়োজন হতে চলেছে ডলি কুন্ডু মেমোরিয়াল উইনার্স, স্নিগ্ধা ভট্টাচার্য মেমোরিয়াল রানার্স আপ ও প্রমোদ কুমার ঘোষ মেমোরিয়াল ফেয়ার প্লে পুরস্কার সহ মহিলা পরিচালিত নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট 15 অক্টোবর থেকে শুরু হয়ে 19 অক্টোবর পর্যন্ত শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হবে। প্রতিদিন দিনের বেলায় ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে ফাইনাল ম্যাচ রাতের সময় হবে। টুর্নামেন্টে অংশ নেবে শিলিগুড়ি ও আর আশেপাশের 10টি মহিলা পরিচালিত ফুটবল দল, যেগুলো বিভিন্ন কোচিং ক্লাবের হয়ে খেলে। প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে এবং ফাইনালে বিজয়ী দলকে নগদ পুরস্কার প্রদান করা হবে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এই আয়োজনের মূল উদ্যোক্তা। টুর্নামেন্টের উদ্দেশ্য মূলত মহিলা পরিচালিত ফুটবল দলকে উৎসাহিত করা এবং খেলার প্রতি আগ্রহ আরও বাড়ানো। আমরা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আজকে এখানে আপনাদের মাধ্যমে শুধু শিলিগুড়ি নয়, সমস্ত উত্তরবঙ্গের ফুটবল প্রেমীদের আমরা এই বার্তা দিতে চাই যে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অধীনস্থ এলাকার মধ্যে যে সকল মহিলারা ফুটবল খেলায় পারদর্শী, সেই সকল খেলোয়াড়দের নিয়ে 10টি দলের মধ্যে আমাদের এই নকআউট টুর্নামেন্ট হচ্ছে। ডলি কুন্ডু মেমোরিয়াল উইনার্স ট্রফি এবং স্নিগ্ধা ভট্টাচার্য মেমোরিয়াল রানার্স আপ ট্রফি, প্রমোদ কুমার ঘোষ মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি। এই খেলা কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে সমস্ত খেলাই হবে এবং দিনের বেলাতে হবে, দিনের আলোতে, এবং ফাইনাল খেলাটি আমরা চূড়ান্ত পর্যায়ের খেলা রাত্রে ফ্ল্যাট লাইটে করার আয়োজন করেছি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়সীমা পরিবর্তন হলো উত্তরবঙ্গ গোল্ড ক্লাবের।
টুর্নামেন্টটি এখন 29 অক্টোবর থেকে 5ই নভেম্বর 2025-এর পরিবর্তে 8ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট কমিটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে ছিল এবং তাদের সহায়তা ও সমর্থন প্রদান করছে। খুব দ্রুত একটি প্রেস মিটের মাধ্যমে বিভিন্ন জেলার বিভিন্ন ক্লাবগুলোর নাম ট্রফি উন্মোচনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উত্তরবঙ্গ গোল্ড ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রাক্তন জাতীয় নক্ষত্র ফুটবলার শ্যাম থাপা, এছাড়া সাথে আছেন প্রাক্তন জাতীয় ফুটবলার সংগ্রাম মুখার্জি ও প্রীতম কোটাল। এই বিষয়ে জলপাইগুড়ি যুগ্ম কোঅর্ডিনেটর উত্তরবঙ্গ গোল্ড ক্লাব সৌমিক মজুমদার ও অসীম রায় জানিয়েছেন। কি পরিবর্তন কি কারণে করলেন? অ্যাকচুয়ালি আমাদের দার্জিলিং থেকে ডুয়ার্স বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল প্রাকৃতিক যে সম্প্রতি যে বন্যা প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ বিপর্যস্ত। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই উত্তরবঙ্গ গোল্ড কাপ যে টুর্নামেন্ট, যেটা 29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, সেটা নতুন শিডিউলে 8ই নভেম্বর থেকে আমাদের 16ই নভেম্বর জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে হচ্ছে এবং টাউন ক্লাবকেও আমরা অলরেডি সেটা জানিয়ে দিয়েছি। এবং আমরা জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং ইন্ডিয়া স্পোর্টস গ্রুপ আমরা সবসময় এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে আমরা সবসময় আছি। আমাদের হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনারা তো সবাই অবগত আছেন যে বন্যা বিধ্বস্ত সব চারিদিকে অবস্থা, তার জন্য আমাদের এটা পিছিয়ে গেছে। সেই জায়গাটা আমাদের খেলাটা হচ্ছে আপনার 8ই নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত। আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আর কি, মানে 8টি জেলাকে নিয়ে আমরা এখানে টুর্নামেন্টটা করতে চলেছি। টাউন ক্লাব মাঠে এটা অনুষ্ঠিত হবে। আর আমাদের আগামী দিনে প্রেস কনফারেন্সের মাধ্যমে ট্রফি উন্মোচন হবে। আর আদার্স মানে যেগুলো ধরেন মানে খেলার মানে কার সঙ্গে কার খেলা কি মানে টাইশিট যেটা, সেগুলো সব আপনার মানে বিস্তারিত সব জানা যাবে। এটা কি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাপের খেলা? হ্যাঁ, এটা উত্তরবঙ্গে মানে সবচেয়ে বড় মাপের টুর্নামেন্ট হতে চলেছে। আর এই খেলাগুলো সবগুলো খেলাই মানে সরাসরি সম্প্রচার করা হবে এটা। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। করলা নদীর তীরে তৈরি হওয়া সুবিশাল ডাম্পিং গ্রাউন্ডের কারণে দূষিত পরিবেশের জেরে ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবন। প্রতিবাদের সরব জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। নাগরাকাটার বামুনডাঙ্গা ও টন্ডুর সহ বিস্তীর্ণ এলাকার বন্যা দুর্গতদের সাহায্যের আশ্বাস প্রদান মুখ্যমন্ত্রী সহ আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইকে। মৃতদের পরিবার থেকে একজনকে চাকরি দানের প্রতিশ্রুতি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.